শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন একটি আধুনিক গান, শিল্পী সায়রী দাস, কথা সমাজ বসু, সুরকার ও যন্ত্রানুষঙ্গ পরিচালনা অশোক ব্যানার্জি। আজকের গল্প খনি রহস্য। রচনা শঙ্করসন রায়, পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য। গিরিডি থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে খড়গদিহাতে ক্যাম্প করে তেজস্ক্রিয় খনিজের খোঁজ নিচ্ছি। খড়গদিহা কেন্দ্র করে গ্রামে গ্রামে ঘুরছি, নদী নালা পাহাড় জঙ্গল সব পরিক্রমা করছি। তখন নভেম্বর মাস। একদিন সকালে ক্যাম্প থেকে বেরোবার উদ্যোগ করছি। এমন সময় গিরিডি থেকে সমীর সামন্ত তার জিপে করে এসে হাজির হলো। সমীর আমার কলেজের বন্ধু। গিরিডিতে তার বাবার অভ্রের কারবার আছে। এমএসসি পাশ করে সে এই কারবারের কাজে তার বাবাকে সাহায্য করছে। আমার তাঁবুর মধ্যে ঢুকেই সমীর বললে, আমার সঙ্গে গিরিডি যাবার জন্য তৈরি হয়ে নাও, ওখানে সপ্তাহখানেক থাকতে হবে তোমাকে। কেন, কি ব্যাপার? আমি প্রশ্ন করি। খুবই জরুরি ব্যাপার। গতকাল থেকে আমার বাবা নিরুদ্দেশ, তাকে খুঁজে বের করতে হবে। নিরুদ্দিষ্ট মানুষকে খুঁজে বের করা তো পুলিশের কাজ। পুলিশে খবর দাও গিয়ে। না, আমার আন্তরিক বিশ্বাস তুমিও আমি দুজনে মিলে বাবাকে খুঁজে বার করতে পারবো। পুলিশের সাহায্য নেবার কোনো দরকার নেই। কিন্তু আমার এখানকার কাজের কি হবে? তোমার কাজ তো খনি খুঁজে বের করা। আমার নিখোঁজ বাবাকে খুঁজতে খুঁজতে খনি খোঁজার কাজ তোমার চলতেই থাকবে। তোমার কর্তৃপক্ষকে তুমি জানিয়ে দাও যে সপ্তাহখানেক তুমি গিরিডি শহর কেন্দ্র করে তোমার কাজ চালাবে। সমীরের মুখের দিকে কয়েক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে থেকে আমি বললাম, তুমি বলতে চাও যে তোমার বাবাকে খুঁজতে খুঁজতে আমার খনিজ খোঁজার কাজ চলতেই থাকবে? সমীর বললে, নিশ্চয়ই, কারণ আমার বাবা খনিজ ও খনির ধান্দাতেই নিরুদ্দেশ হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে এই চিঠি রেখে গিয়েছেন তিনি। বলে পকেট থেকে একটা চিঠি বার করে নিল সমীর। সমীরকে সম্বোধন করে তার বাবা সুখময় লিখেছেন, আমার মাইনিং ইঞ্জিনিয়ারিং বন্ধু ডক্টর অধীরদের সঙ্গে একটা খনির খোঁজে বেরোলাম। অভ্রের খনি, ওর কারখানার কাজকর্ম তুমি ভালোভাবেই দেখাশোনা করছো। কাজেই কিছু দিনের জন্য আমাদের কারবার থেকে আমি ছুটি নিচ্ছি। কোথায় যাচ্ছি জানাবো না, শুধু এইটুকু জেনে রাখো যে গিরিডি থেকে বেশি দূরে আমি যাব না। আমার ইচ্ছে খনিটাকে খুঁজে বার করে চালু করে দিয়ে তোমাদের একটা সারপ্রাইজ দেব। চিঠিটা পড়ে আমি বললাম, মনে হচ্ছে গিরিডির কাছাকাছি কোনো একটা পরিত্যক্ত খনি পুনরুদ্ধার করার চেষ্টা করছেন ডক্টর দে এবং তোমার বাবা। খনিটাকে খুঁজে বের করতে পারলেই তোমার বাবাকে মনে হচ্ছে খুঁজে পাওয়া যাবে, তাই না? ঠিক তাই, সমীর বললে। তাই তো তোমায় বলছিলাম যে বাবাকে খুঁজে বার করা তোমার মিনারেল এক্সপ্লোরেশনেরই আওতায় আসবে। শুধু এইটুকু মনে রেখো যে খনিটা যা কিছুরই হোক না কেন অভ্রের নয়। একটানা 30 বছর ধরে অভ্রের খনি ও কারবার চালিয়ে বাবার অভ্রে অরুচি ধরে গেছে। আমার ধারণা গিরিডির কাছাকাছি ডক্টর দে একটা ধাতুর খনির খোঁজ পেয়েছেন। তারই বোধহয় পুনরুদ্ধারের চেষ্টা করছেন। পুনরুদ্ধার করেই তো তোমাদের সারপ্রাইজ দেবেন, অর্থাৎ কাজ শেষ করেই তিনি ফিরে আসবেন। কাজেই তার জন্য তো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাছাড়া তার
বন্ধু ডক্টর দে তো তার সঙ্গেই আছেন, আমি নয়। আমার আমার মা খুবই উদ্বিগ্ন। ডক্টর দের পরামর্শ মতো 1,00,000 টাকা সঙ্গে নিয়েছেন বাবা। মা মনে করেন যে এতগুলো টাকা নিয়ে ঘোরাঘুরি করা এ অঞ্চলে একটু নিরাপদ নয়। আমিও তাই মনে করি। এতগুলো টাকা সঙ্গে নিয়ে যাবার কোনো দরকার বোধহয় ছিল না। খনি চালু করার পর গিরিডিতে এসে প্রয়োজন মতো টাকা তুলে নিলেই হতো। ডক্টরদের পরামর্শ মতোই টাকাটা সঙ্গে নিয়েছিলেন বাবা। ডক্টর দে বোধহয় তাকে বুঝিয়েছেন যে পরিত্যক্ত খনিটাকে চালু করতে প্রথমেই 1,00,000 টাকা লাগবে। ডক্টর দে মানুষটি কীরকম তুমি জানো? বাবা তো তাকে খুব ভালো মানুষ বলে মনে করতেন, তার বিশেষ বন্ধু, উপরন্তু বিশিষ্ট খনি বিজ্ঞানী। তাঁর বাড়ি তো গিরিডিতেই, তাই না? হ্যাঁ, বাড়ির সঙ্গে একটা ল্যাবরেটরিও আছে। এ বাড়িতে তিনি অবশ্যই একা থাকেন। তাঁর স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় আছেন। গিরিডিতে এসে সমীর ও আমি তার বাবার কাগজপত্র ঘেঁটে খনিটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। কাগজপত্রের অধিকাংশই অভ্রের খনি ও কারবার সংক্রান্ত। তাদের মধ্যে কোথাও কোনো খনির হদিশ নেই। খনির হদিশ না থাকলেও প্রায় 50টি পাথরের নমুনার একটি টাইপ করা তালিকার কার্বন কপি দেখতে পেলাম। তার সঙ্গে ডক্টর দেখে লেখা একটা চিঠির কপিও আছে। চিঠিতে সুখময় সামন্ত লিখেছেন, সিংজি নমুনাগুলো পাঠিয়েছেন, আপনি তাড়াতাড়ি অ্যানালিসিস করে ফেলুন। ডক্টর দে যে নমুনাগুলো পাওয়া মাত্র অ্যানালিসিস করে ফেলেছিলেন তা তাঁর লেখা একটা চিঠি থেকেই বোঝা যায়। তিনি লিখেছেন, ফলাফল বিস্ময়কর, পত্রপাঠ চলে আসুন আমার ল্যাবরেটরিতে। কেমিক্যাল অ্যানালিসিসের বিস্ময়কর ফলাফলই বোধহয় সুখময় সামন্ত ও অধীর দেকে ঘরছাড়া করেছে। অধীরদের বাড়ির গ্যারেজে স্টেশন ওয়াগনটা নেই, কাজেই ধরে নেওয়া যেতে পারে যে ওই স্টেশন ওয়াগন করেই খনির খোঁজে বেরিয়েছেন তারা। সুখময় সামন্তর কাগজপত্রের মধ্যে কেমিক্যাল অ্যানালিসিসের ফলাফল কোথাও লেখা নেই, কাজেই তার কাগজপত্র ঘেঁটে কিসের খনি সেটা বোঝার উপায় নেই। হঠাৎ আমার মনে হলো, সুখময় কাগজপত্রে যা নেই অধীরদের ল্যাবরেটরিতে তার হদিশ পাওয়া যেতে পারে। অধীরদের ল্যাবরেটরিটা কোথায় বলতে পারো? প্রশ্ন করলাম আমি। তার বাড়ির সঙ্গে একটা গুদাম ঘরের মতো আছে, ওইটাই তার ল্যাবরেটরি। সমীর জবাব দিল, চলো তার ল্যাবরেটরিতে যাই, ওখানেই হয়তো খনিটার কোনো রকম হদিশ পাওয়া যেতে পারে। কিন্তু ল্যাবরেটরিতে ঢুকবো কি করে আমরা? তার বাড়িতে লোকজন কেউই তো নেই। সোজাসুজি ঢুকতে না পারলে চোরের মতো শীত কাটবো। গেটের তালাও তো আমরা ভাঙতে পারি। সেদিনই সমীর ও আমি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে অধীরদের সেই ল্যাবরেটরিতে গিয়ে হাজির হলাম। ল্যাবরেটরির দরজা বড় একটা তালা দিয়ে বন্ধ। চারিদিকে ঘন ঘাসের জঙ্গল। এদিকে বোধহয় কখনো কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েনি। ডক্টর দে ছাড়া কেউই হয়তো এখানে আসতো না। ঘাসের জঙ্গল ভেদ করে ল্যাবরেটরিটার গেটের সামনে এসে আমরা দাঁড়ালাম। গেটে লাগানো একটা প্রকাণ্ড বড় তালা। ভালো করে পরীক্ষা করে বুঝতে পারলাম যে সেটাকে ভাঙা খুব কঠিন। অগত্যা দেয়াল বেয়ে উঠে গেলাম আমরা ল্যাবরেটরির ছাদের উপর। টালির ছাদ, তার একটা অংশ আইভি লতার ঝোপে
আড়ালে চাপা পড়ে আছে। হামাগুড়ি দিয়ে এই ঝোপের মধ্যে ঢুকে পড়ে চটপট কয়েকটা টালি সরিয়ে ফেললাম আমরা। টালি সরাতেই কুড়ি বড়গর ফাঁকে চৌকো একটা গহ্বর চোখে পড়ল। অন্ধকার হলেও গহ্বরের আয়তনের মোটামুটি একটা আভাস আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের শরীরের অনুপাতে বড় বলেই মনে হচ্ছে, গলে যেতে খুব একটা অসুবিধা হবে না। মেঝে থেকে অস্ফুট আলো প্রতিফলিত হচ্ছে। সেই আলোতে কতখানি নামলে পরে মেঝের নাগাল পাবো তা ঠিক বুঝতে পারিনি। মনে হলো 8-10 ফুটের বেশি নামতে হবে না, কাজেই লাফিয়ে পড়ি নিশ্চিন্ত মনে। দেয়াল হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালালাম। ডেস্কের উপর নানা রকম সাজ সরঞ্জাম ও যন্ত্রপাতি ছাড়া পোর্সেলিনের পাত্রে সাজানো কয়েকটা মাটি ও পাথরের নমুনা দেখতে পেলাম। গ্রানাইট এবং গ্রানাইটের গুঁড়ো বলে শনাক্ত করলাম নমুনাগুলোকে। কুঁড়িয়ে যাওয়া দানাগুলোর মধ্যে কোয়ার্টজ ও ফেলসপার চোখে পড়ল। তাছাড়া রয়েছে ইলমেনাইট ও গার্নেট। গাঢ় লাল রঙের গার্নেটের দানাগুলি আমাদের চোখে একটা চমক লাগালো। ওরকম গার্নেট গত বছর পরেশনাথ পাহাড়ের কাছে নুরুঙ্গ গ্রামে দেখেছিলাম আমরা। হ্যাঁ, এইসব নমুনা ওখান থেকেই আনা হয়েছে বলে মনে হলো। ছোট আকারের এই গার্নেটের দানাগুলো কোনো কাজে লাগবে বলে মনে হয় না। গার্নেটের সঙ্গে হয়তো কোনো মূল্যবান খনিজের সম্ভাবনা রয়েছে। যা আছে তা হয়তো অদৃশ্যভাবেই রয়েছে। তাকে চিনে নিতে হবে কেমিক্যাল অ্যানালিসিস করে। নমুনাগুলো পরীক্ষা করতে করতে আমাদের দুজনের মনে হলো হয়তো নুরুঙ্গতেই খনিপত্তনের উদ্যোগী হয়েছে সুখময় সামন্ত ও অধীর দে। আমরা ঠিক করলাম পরদিন সকালেই যাব ওখানে। নুরুঙ্গ যাবার আগে গিরিটির এক বৃদ্ধ ভূতাত্ত্বিকের কাছে শুনলাম যে প্রথম মহাযুদ্ধের সময় নুরুঙ্গতে ওটস নামে একজন ইংরেজ টিনের খনি গড়ে তুলেছিলেন। প্রচুর পরিমাণে টিনযুক্ত ক্যাসিটেরাইট খনন করে বের করেছিলেন তিনি। মাটির নিচে 200-300 ফুট গভীর পর্যন্ত খোঁড়াখুঁড়ি করেছিলেন। তার থেকেই আন্দাজ করা যায় যে টিনযুক্ত ক্যাসিটেরাইটের বিপুল ভাণ্ডার ছিল নুরুঙ্গর মাটির তলায়। পরদিন খুব ভোরে নুরুঙ্গতে পৌঁছে ওটসের পরিত্যক্ত খনির পাশে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখতে পেলাম। নুরুঙ্গ গ্রামের 70 বছরের বুড়ো মুখিয়া গুলাব সিংয়ের কাছে শুনলাম যে দুজন বাঙালি বাবু এখানে নতুন টিনের খাদানের উদ্যোগী হয়েছে। গুলাব সিং বাঙালি বাবু দুটির চেহারার যে বর্ণনা দিলে তা থেকে আমরা বেশ বুঝতে পারি যে তারা অধীর দে ও সুখময় সামন্ত ছাড়া আর কেউ নন। গুলাব সিং বললেন, বাঙালি বাবু দুজন অবশ্য এখানে থাকেন না, তারা আছেন বন বিভাগের বাংলোতে। একটু বেলা হলেই আসবেন। এখানের খাদানের কাজ শুরু হলে তার দায়িত্ব বাবুরা আমাকেই দেবেন। দায়িত্ব আমরাও নিতে পারি, আমি বললাম। আমার সঙ্গের এই বাবুটি এই খাদানের যিনি আসল মালিক তারই ছেলে, আমি ওর বন্ধু। সে তো খুব ভালো কথা, কিন্তু এতজন মিলে দায়িত্ব নেবার কোনো দরকার হবে না। যা করার আমি করব। ওট সাহেবের খাদানের কাজও তো আমি করিয়েছি আমার লোকেদের দিয়ে। ওট সাহেব বেঁচে থাকলে জানতে পারতেন যে আমার কাজে কোনো
খুঁত ছিল না। তোমার কাজে যে কোনো খুঁত ছিল না তা তো এই সব খোঁড়াখুঁড়ি দেখেই বুঝতে পারছি। কিন্তু একটা কথা, ওট সাহেব তার খনিটা বন্ধ করে দিয়েছিলেন কেন? মাল পাওয়া যাচ্ছিল না বলেই তো বন্ধ করে দিয়েছিলেন। ওট সাহেবের খনির পাশেই তো তোমরা দেখছি খোঁড়াখুঁড়ি করেছ। এখানে কি মাল পাওয়ার আশা রাখো? প্রশ্নটা শুনে থতমত খেয়ে যায় গুলাব সিং। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললে, আশা রাখা না রাখা তো বাবুদের ব্যাপার। আশা রাখেন বলেই তো তারা খোঁড়াখুঁড়ি করাচ্ছেন। আমি বললাম, তোমার খাদান আমরা একটু পরীক্ষা করে দেখব গুলাব সিং। বলে গুলাব সিং কিছু একটা বলার আগেই সমীর ও আমি নেমে পড়লাম খাদানের মধ্যে। ক্ষয়ে যাওয়া গ্রানাইট ও মাইকা সিস্টের স্তরকে কেটে খাদটি কয়েকটি এবড়ো খেবড়ো গহ্বর সৃষ্টি করেছে। দেখলাম মাইকা সিস্টের মধ্যে ঝলমল করছে রক্তের মতো লাল রঙের গার্নেট। এই গার্নেটের নমুনা দেখেছি অধীরদের ল্যাবরেটরির মধ্যে। খুব দ্রুত কয়েকটা গ্রানাইট ও মাইকা সিস্টের নমুনা তুলে নিয়ে ছোট ছোট পলিথিনের ব্যাগের মধ্যে ভরে ফেললাম। মৃদু আপত্তি জানালো গুলাব সিং, কিন্তু তাতে আমরা কোনো রকম কর্ণপাত করলাম না। তারপর জিপে করে আমরা ফিরে আসি গিরিডিতে। চাঁদমল রাজগেরিয়ার একটি ল্যাবরেটরি আছে গিরিডিতে। নুরুঙ্গর খনি এবং ডক্টর দের ল্যাবরেটরি থেকে তুলে আনা নমুনাগুলো সেখানে রাসায়নিক বিশ্লেষণ করে পরীক্ষা করা হলো। টাইটেনিয়াম ছাড়া অন্য কোনো ধাতুর লক্ষণ দেখা যায় না তাদের মধ্যে। টিনও নেই। নুরুঙ্গর খনিটা টিনের খনি নামে পরিচিত হলেও পাথরের ওই স্যাম্পেলগুলোর মধ্যে টিন কিন্তু নেই। টিনহীন টিনের খনি। সমীর বেশ উত্তেজিত হয়ে ওঠে। ডক্টর দের ল্যাবরেটরির নমুনাগুলোর মধ্যেও টিন নেই। নুরুঙ্গর ওই খনিটা তাহলে কিসের খনি? টিনেরই খনি? আমি বললাম, টিনেরই খনি। গুলাব সিং বলছিল না যে মাল অর্থাৎ টিন শেষ হয়ে গিয়েছিল বলেই খনি বন্ধ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, টিন নেই জেনেও কেন ডক্টর দে তোমার বাবাকে নিয়ে খনিটাকে আবার চালু করার চেষ্টা করছেন? বাবার টাকার লোভে? সমীর জবাব দিল, ডক্টর দের কথা মতো তো বাবা 1 লাখ টাকা নিয়ে গিয়েছেন তার সঙ্গে। ওই খনিতে কাজের ভান করে টাকাটা তিনি মনে হচ্ছে আত্মসাৎ করতে চান। না না না, আর দেরি না, এখনই চলো, এখনই চলো। বাবাকে ওই প্রতারকের হাত থেকে উদ্ধার করতেই হবে। সমীর তাদের দারোয়ানদের মধ্যে থেকে 2জন লাঠিয়াল পালোয়ানকে বেছে নিয়ে জিপে তুলে নেয়। তারপর নুরুঙ্গর দিকে যাত্রা করল। ডুমরির সড়ক ছেড়ে নুরুঙ্গর বনপথ ধরে কিছুটা এগোতেই দেখি যে বিপরীত দিক থেকে একটি স্টেশন ওয়াগন আসছে। তবে তার চালকের আসনে ডক্টর অধীর দে, আর কেউ নেই তাতে। একা একা কোথায় চললেন ডক্টর দে? সমীর বললেন, বাবাকে নুরুঙ্গতে ফেলে রেখে পালাচ্ছেন না তো? হাত তুলে গাড়ি থামাবার ইশারা করো, ইশারা করো। কিন্তু আমার হাত তোলার কোনো ফল হলো না। জিপের পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করলো স্টেশন ওয়াগনটি। তখন সমীর তার জিপটাকে স্টেশন ওয়াগনটার মুখোমুখি এনে দাঁড় করায়। সঙ্গে সঙ্গে ব্রেক কষে স্টেশন ওয়াগনটিকে থামিয়ে দেয় ডক্টর দে। সমীরের মুখের ওপর অগ্নি দৃষ্টি হেনে বললেন, ব্যাপার কি? মনে হচ্ছে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটাতে চাইছ। দুর্ঘটনা তো আপনি ঘটাতে চাইছেন ডক্টর দে। সমীর বলে, আমার বন্ধু হাত তুলে ইশারা করা সত্ত্বেও আপনি গাড়ি থামাচ্ছেন না কেন? তোমাদের ইশারায় আমি গাড়ি থামাতে বাধ্য নই। জরুরি কাজ আছে। জরুরি কাজ আছে না আমার বাবাকে ফেলে রেখে তার লাখ টাকা নিয়ে পালাচ্ছেন? কি বললে? চিৎকার করে উঠলেন ডক্টর দে। তোমার আস্পর্ধা তো কম নয়। জানো তোমার থোঁতা মুখ আমি ভোঁতা করে দিতে পারি।
সমীরের চোখের ইশারায় ভোজপুরি দারোয়ান দুজন ডক্টর দেকে জাপটে ধরতে তার মুখের কথা মুখেই থেকে যায়। ওকে স্টেশন ওয়াগানের পেছনে তোলো তোমরা, সমীর হুকুম দিল। দুজনে দুপাশে হাত দুটো ধরে বসে থাকো, পালাতে দিও না। আমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছ, চিৎকার করতে থাকে ডক্টর দে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। চুপ, ধমক দিয়ে উঠল সমীর। মুখ খুলেছেন কি কাপড়ে মুখ গুঁজে দেবো একবারে। কথা বলতে বলতে স্টেশন ওয়াগনের চালকের আসনে বসল সমীর। তারপর আমার দিকে তাকিয়ে বলল, জিপটা তুমিই চালাও, চলো নুরুঙ্গ। নুরুঙ্গর খনির পুরনো একটা শ্যাফটের পাশে দাঁড়িয়েছিলেন সুখময় সামন্ত। তার সামনে মাথায় পাগড়ি বেঁধে দাঁড়িয়েছিলেন গুলাব সিং। আমরা সেখানে পৌঁছতেই সে বললে, এই যে আপনারা যে এসে গিয়েছেন, বড় সাহেবও ফিরে এসেছেন, এখন আপনারাই পরামর্শ করে কাজের প্রোগ্রাম ঠিক করে ফেলুন। কাজের প্রোগ্রাম তো আমি ঠিক করে রেখেছি, ডক্টর দে ঝাঁঝালো স্বরে বললেন। কাজ চালু করার জন্য তো যন্ত্রপাতি কিনতে যাচ্ছিলাম কলকাতায়, এরা আমাকে ধরে বেঁধে ফিরিয়ে নিয়ে এলো। বলো কি? সুখময় চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। সমীর, ব্যাপার কি তোমাদের? ডক্টর দের মতো এরকম মান্যগণ্য মানুষের সঙ্গে এই রকম ব্যবহার করছো? জানো কত বড় একটা কাজ করতে যাচ্ছেন তিনি? নুরুঙ্গর টিন মাইন্সটাকে পুনরুদ্ধার করবেন, তার জন্য মাইনিং মেশিনারি কিনতে যাচ্ছিলেন। কাকে পুনরুদ্ধার করবেন ডক্টর দে? আমি বললাম, উদ্ধার হওয়ার মতো কিছু কি আর অবশিষ্ট আছে? নিঃশেষ। সব টিন তুলে নেওয়ার পরই খনিটা বন্ধ করে দেওয়া হয়েছিল। খনির মধ্যে কোথাও টিনের ছিটে ফোঁটারও লক্ষণ দেখা যায় না। ডক্টর দে নিজে খনি থেকে অনেক নমুনা তুলে এনেছিলেন এই গুলাব সিংয়ের সাহায্যে। আপনিও 50টি পাথরের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলেন। সেগুলো রাসায়নিক পরীক্ষা করে ডক্টর দে বিন্দুমাত্র টিনের অস্তিত্বের আভাস পাননি। সেই সব নমুনা এবং আমাদের সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে আমরাও কিন্তু কোনো টিনের চিহ্ন দেখতে পাইনি। কাজেই এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে এই খনি পুনরুদ্ধারের নাম করে ডক্টর দে আপনার কাছ থেকে টাকা আত্মসাৎ করতে চাইছিলেন। তিনি তো আগেও বেশ কিছু টাকা নিয়েছেন আপনার কাছ থেকে। এখন এই টাকা নিয়ে উনি সত্যিই যন্ত্রপাতি কিনতে যাচ্ছিলেন। দেখতে দেখতে কঠোর হয়ে ওঠে সুখময় সামন্তের মুখের ভাব। ডক্টরদের মুখের ওপর অগ্নির দৃষ্টি হেনে চলতে শুরু করলেন তিনি তার জিপের দিকে। আমাকে মাফ করো ভাই, বলে উঠলেন অধীর দে। আমার এই পাপের প্রায়শ্চিত্ত আমি তোমার অভ্রের খনিতে কাজ করে করব। তার মানে? থমকে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকালেন সুখময় ডক্টরদের মুখের পানে। তোমার অভ্রের খনিতে তো অনেক সমস্যা, সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা আমি করব। সাময়িকভাবে দুঃখময় হলেও আবার সুখময় হয়ে উঠলেন সুখময় সামন্ত। ফিরে এসে ডক্টরদের হাত ধরে বললেন, চলো এখন বরং গিরিডি ফিরে যাই। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।